সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ একাদশ দ্বাদশ শ্রেণী গুণগত রসায়নের খুব সুন্দর একটি পর্ব নিয়ে হাজির হয়েছি, যেটা থেকে 100% তোমাদের একটা সিকিউ এসে থাকে এবং এমসিকিউ 2-3টা এখান থেকে পেয়ে যাবে, এবং তোমাদের অ্যাডমিশন টেস্টেও এখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম প্লাস এমসিকিউ হয়ে থাকে। আজকের বিষয়বস্তু কি দেখো, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং সমায়ন প্রভাব, এবং এর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটা আমি আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল যতগুলো প্রবলেম আছে সবগুলো আমি ক্লিয়ারিফাই করতে চাই। আজকে থিওরিটিক্যাল প্লাস পাশাপাশি 2-1টি অঙ্ক আমরা করে দেখব। তোমরা যদি আজকে এই লেকচারটা ভালো করে শোনো তাহলে আমি 100% শিওর তুমি এই ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষায় ইভেন অ্যাডমিশনে কোনো ঝামেলা হবে না। দেখো, দ্রাব্যতা, এর ইংরেজি নাম হলো সলিবিলিটি। তাহলে কি দাঁড়ালো তুমি বলো? সলিবিলিটি মানে দ্রাব্যতা। এখন দ্রাব্যতা কাকে বলে? এই দ্রাব্যতাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এই দ্রাব্যতাটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তাহলে দ্রবণ কয় প্রকার? তুমি দেখলে 1 নম্বর সম্পৃক্ত, 2 নম্বর অসম্পৃক্ত, 3 নম্বর হলো লাস্ট ওয়ান অতিপৃক্ত। তাহলে দ্রবণ কয় প্রকার? মূলত সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং ফাইনালি অতিপৃক্ত দ্রবণ। দেখো, আমি একটি বিকার, ছোট বিকারে পানি রেখেছি। তুমি যদি অল্প অল্প করে লবণের ভিতরে দাও এবং স্টায়ারিং করো, নাড়ানি দাও, তাহলে দেখবে লবণগুলো ধীরে ধীরে ভেনিশ হয়ে যায়, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়। এভাবে অল্প অল্প করে সিমটি দিয়ে লবণ তুমি দিবে, স্টারিং করবে, লবণ দ্রবীভূত হয়ে যাবে। এইভাবে দ্রবীভূত হইতে হইতে এক পর্যায়ে তুমি দেখবে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ যেই মুহূর্তে লবণটা দ্রবীভূত হচ্ছে না সেই পূর্বের যে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রবণটাকে বলবা সম্পৃক্ত। তোমরা জানো পানির মধ্যে ফাঁকা জায়গা থাকে, সেখানে ক্যাটায়ন আর অ্যানায়ন যেগুলো আছে লুকিয়ে যায়। যখন তুমি লবণ দিচ্ছ সেখানে Na+ আর Cl- আয়ন আকারে বিভক্ত হয়ে সেই স্থানগুলো দখল করতেছে। এই পানির মধ্যে যতগুলো স্থান আছে সমস্ত স্থান যদি Na+ আর Cl- পরিপূর্ণ করে দেয় তাহলে সেই দ্রবণটাকে বলবা তুমি সম্পৃক্ত দ্রবণ। আর যদি স্থানগুলো খালি থাকে তাহলে বলবা তাকে অসম্পৃক্ত দ্রবণ। এখন স্থান পরিপূর্ণ হওয়ার পর লবণ কিন্তু আর দ্রবীভূত হবে না, লবণগুলো কিন্তু তোমার নিচে জমা হয়ে থাকবে, তখন তাকে বলবো তুমি অতিপৃক্ত দ্রবণ। মনে করো একটা সিম্পল একটা উদাহরণ দিই আমি। তোমার ক্লাসে মনে করো বসার সিট আছে 50টি চেয়ার, 40 জন ছাত্র উপস্থিত, বাকি 10টা কিন্তু ফাঁকা আছে, এটাকে বলবো অসম্পৃক্ত। যদি 50টা সিটই ফিল আপ হয়ে যায় তাকে বলবো তুমি সম্পৃক্ত। 50টি সিট ফিল আপ হওয়ার পরে 2 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, এটাকে বলবো তুমি অতিপৃক্ত দ্রবণ। এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে আমার এই দ্রাব্যটা যেটা আছে সেটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্যই প্রযোজ্য হবে, সেখানে অসম্পৃক্ত অথবা অতিপৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য হবে না। তাহলে এখন দেখো সলিবিলিটি বা দ্রাব্যতা কাকে বলে? স্থির তাপমাত্রায়, কারণ আমরা জানি এই দ্রাব্যতা ডিপেন্ডস অন টেম্পারেচার, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে যেহেতু দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ড করে সেহেতু তোমার শুরুতেই সংজ্ঞার প্রথমে স্থির তাপমাত্রা বলতে হবে, না হলে তুমি নাম্বার পাবে না। স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব লাগে, অর্থাৎ তুমি যদি মনে করো যে এটা আমাদের 100 গ্রাম আছে, এই দ্রাবক কিন্তু এটা পানি দ্রাবক, আর দ্রব হিসাবে তুমি কি দিবা? লবণ।
তখন এটা সম্পৃক্ত হয়ে যাবে। যে পরিমাণ লবণ দিলে এটা সম্পৃক্ত হবে তাকে বলবো ওই দ্রবের দ্রাব্যতা। আমি আবারও বলতেছি, একটু খেয়াল করো। স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব লাগে তাকে বলা ওই দ্রবের দ্রাব্যতা। স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করবা, তাহলে যে পরিমাণ দ্রব লাগবে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব লাগে, যে পরিমাণ দ্রব লাগে তাকে বলা হয় ওই দ্রবের দ্রাব্যতা। আর এই দ্রাব্যতাকে প্রকাশ করা এস দ্বারা, সলিবিলিটি এস। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা জানি ক্লাস 6-7 পড়ছি দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ। দ্রব তো তুমি জানো, লবণ দ্রব, দ্রাবক হলো একটু আগে দেখিয়েছি যে পানি, আরো কিছু ইথার অ্যালকোহল দ্রাবক হয়। তারপরে দ্রবণ হলো কি দ্রব প্লাস দ্রাবকের মিশ্রণ ইকুয়াল টু দ্রবণ। তাহলে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব লাগে তাকে বলে ওই দ্রবের দ্রাব্যতা। এখন মনে করি তোমার দ্রবের পরিমাণ ছোট হাতের m গ্রাম, দ্রবণের পরিমাণ বড় হাতের m গ্রাম, তাহলে দ্রাবক হবে তোমার m - m গ্রাম। এখন তুমি বলতে পারো দ্রাবক m - m গ্রাম কোথা থেকে আসলো? ওই যে একটু আগে আমি তোমাদের দেখালাম দ্রব প্লাস দ্রাবক ইকুয়াল টু দ্রবণ, সেইখানে মান বসিয়ে আমি পেয়েছি দ্রাবক m - m। তাহলে একটু খেয়াল করে দেখো, m - m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে m গ্রাম। এই দেখো, এটা হলো দ্রাবক আর এটা দ্রব, তাহলে এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে m গ্রাম। 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব লাগে m/m - m গ্রাম। আর তোমার সূত্রে বলা আছে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে লাগবে গিয়ে কি বলো, m/m - m ইন্টু 100। তাহলে এটাই কিন্তু সংজ্ঞা মতে S ইকুয়াল টু সলিবিলিটি ইকুয়াল টু S ইকুয়াল টু m ইন্টু 100/m - m। এটা একটা সমীকরণ, দ্রাব্যতা S ইকুয়াল টু m ইন্টু 100/m - m। এটাতে আমরা অনেক অঙ্ক করব। সাধারণত আমরা দেখেছি বোর্ড পরীক্ষায় যে সকল MCQ দ্রাব্যতা রিলেটেড আসে সেটা এই সূত্র দিয়ে আসে, কারণ এটা খুব সহজ এবং খুব ইজিলি আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারি। কারণ বড় বড় অঙ্ক তোমাদের ওখানে দিবে না, ছোট ছোট অঙ্ক MCQতে দিয়ে থাকে। তাহলে তোমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ছোট হাতের m যেটা আছে এটা হলো দ্রবের পরিমাণ, m হলো দ্রবণ, আর m - m যেটা আছে এটা হলো দ্রাবকের পরিমাণ। অর্থাৎ এখানে যে m কি, m - m কি, বড় হাতের m কি, তাদের যে আইডেন্টিফিকেশন তোমার কিন্তু এটা নখদর্পণে উপরে থাকতে হবে, তাহলে আমরা অঙ্ক পারবো। আশা করি তোমরা দ্রাব্যতা যেগুলো আছে সমস্ত এই দ্রাব্যতা রিলেটেড বুঝতে পেরেছ। এখন দেখো এই দ্রাব্যতা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের MCQ আসে প্লাস রিটনও আসে। তোমার দ্রাব্যতা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে দেখো। নাম্বার 1, দ্রবের প্রকৃতি। 2, দ্রাবকের প্রকৃতি। 3, চাপ। 4, তাপমাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রবের প্রকৃতি একটু খেয়াল করে দেখো, অর্থাৎ ধরো তোমার দ্রাবক একই জিনিস পানি, কিন্তু ভিন্ন ভিন্ন দ্রব তুমি দিবে, দেখবে ভিন্ন ভিন্ন পরিমাণ লাগবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, আমরা জানি 100 গ্রাম পানি যদি তুমি মেপে নাও তাহলে তোমার এর যে দ্রবণীয়তা বা দ্রাব্যতাটা আছে সোডিয়াম সালফেট তার লাগে 6 গ্রাম, আর যদি আমরা পটাশিয়াম নাইট্রেট নিই তাহলে লাগে 13 গ্রাম। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার 100 গ্রাম পানি মেপে নিয়েছ, পানি কিন্তু ফিক্সড করা দ্রাবক, কিন্তু একে সম্পৃক্ত করতে সোডিয়াম সালফেট লেগেছে 6 গ্রাম আর পটাশিয়াম নাইট্রেট লেগেছে দেখো 13 গ্রাম।
তাহলে কিন্তু দ্রাবক একই, কিন্তু দ্রবের প্রকৃতির উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করতেছে। দ্রাব্যতা নির্ভর করতেছে কিন্তু দেখো এখানে মাত্র সোডিয়াম সালফেট যখন হয়েছে মাত্র 6 গ্রাম দ্রবীভূত হয়েছে, আর যখন পটাশিয়াম নাইট্রেট নিয়েছো তখন কিন্তু 13 গ্রাম দ্রবীভূত হয়েছে। তাহলে এই দ্রবের প্রকৃতির উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, 1 নম্বর। আসলে দ্রাবকের প্রকৃতি দেখো, দ্রাবক যদি আমি পানি ধরি আর ধরো কেরোসিন ধরি, কেরোসিন NaCl কে দ্রবীভূত করা পানিতে খুব রেপিডলি দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু NaCl কে যখন তুমি কেরোসিনে দেবা দ্রবীভূত কিন্তু হবে না। তাহলে এই দ্রাবকের প্রকৃতির উপরও কিন্তু নির্ভর করতেছে দ্রাব্যতা, অর্থাৎ পানিতে NaCl যেভাবে দ্রবীভূত হবে কেরোসিনে কিন্তু সেভাবে দ্রবীভূত হবে না। চাপের প্রভাবটা কি? সাধারণত কঠিন পদার্থের উপর চাপের ওরকম প্রভাব নাই, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাবটা আছে। কঠিন পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাবটা নাই, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তোমরা সবাই আরসিকোলা 7 আপ খেয়েছো, সেই তার সিপি যখন আমরা খুলি তখন দেখবা কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসে শব্দ করে, অর্থাৎ ওখানে চাপ প্রয়োগ করে তোমার ওই কার্বন ডাইঅক্সাইডটাকে তোমার ওই যে আরসিকোলা বা 7 আপ আছে ওর মধ্যে দ্রবীভূত করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে দ্রাব্যতা বেড়ে যায়, কিন্তু যখন এই সিপি খুলে ফেলেছো চাপটা শেষ তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গিয়েছে, তখন আর দ্রবীভূত হয়নি। তাহলে আমরা বুঝলাম কি, গ্যাসীয় পদার্থের মধ্যে যদি চাপ প্রয়োগ করা হয়, চাপ বৃদ্ধি করা হয়, তাহলে দ্রবণীয়তা দ্রাব্যতাটা বাড়ে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো এই তাপমাত্রার প্রভাব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাপমাত্রার প্রভাব অর্থাৎ দ্রাব্যতার উপর তাপমাত্রার 3 ধরনের প্রভাব আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবে। 3 ধরনের প্রভাব। নাম্বার 1, কিছু কিছু পদার্থ আছে যাদেরকে তুমি পানিতে দিবে, পানিতে দেওয়ার ফলে তাপ তোমার উৎপন্ন হবে, যেমন এক্সাম্পল সোডিয়াম সালফেট, তাপ উৎপন্ন হবে। এই সোডিয়াম সালফেটকে পানিতে দিলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এরা তাপ উৎপাদী বিক্রিয়াকে ফলো করে। তো তুমি একটা এক্সাম্পল শোনো, তোমার শরীরে জ্বর আসছে, টেম্পারেচার বেড়ে গেছে, তুমি কিন্তু অবশ্যই ওরিট হয়ে যাবে, অথবা তোমার বাবা মা যিনি আছেন যে তাপমাত্রাটা কিভাবে হ্রাস করা যায়। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তোমার তাপমাত্রা বেড়েছে, জ্বর আসছে, তোমাকে আরো তাপমাত্রা প্রয়োগ করা হলো, তাহলে তুমি কিন্তু মারা যাবা, হিতে বিপরীত হবে। তাহলে এটা পানিতে দেওয়ার সাথে সাথে সোডিয়াম সালফেটকে তাপ কিন্তু উৎপন্ন হয়েছে। এখন যদি তুমি বাহির থেকে আরো তাপ দাও তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। অর্থাৎ যে সকল পদার্থকে পানিতে দেওয়ার সাথে সাথে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়াকে অনুসরণ করে, সেই সকল ক্ষেত্রে যদি তুমি বাহির থেকে তাপ অ্যাপ্লাই করো তাহলে দ্রাব্যতা কি হবে বলো? হ্রাস পাবে। এখন 2 নম্বর প্রসেস, কিছু কিছু পদার্থ আছে, ফর এক্সাম্পল পটাশিয়াম নাইট্রেট, এদেরকে পানিতে দিলে তাপের শোষণ ঘটে। এখন ধরো তোমার শরীরে তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে, তুমি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি টেনশন, কিন্তু তাপ কমে গেছে, তাপ বাড়াতে হবে। তখন তোমার আম্মু অথবা বাবা যিনি আছেন উনি কিন্তু দেখবা হাতের তলায়, পায়ের তলায় সরিষার তেল বা বিভিন্ন তেল দিয়ে মেসেজ করে তাপমাত্রাকে বাড়ানোর জন্য। কারণ তাপ কমে গেলেও তুমি মারা যাবা, তাপ বেড়ে গেলেও তুমি মারা যাবা। তাহলে এই পদার্থকে যখন পানিতে দেওয়া হলো তখন কিন্তু তাপের শোষণ ঘটছে। এখন যদি এই প্রক্রিয়া তুমি তাপমাত্রা বাড়াও তাহলে কিন্তু দ্রাব্যতা বেড়ে যায়। মনে রাখবা, শুধু তাপ উৎপাদী হলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়, আর যদি তাপের শোষণ ঘটে, তাপ হারি হয়, তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এটা সাধারণত একটা এক্সাম্পল দিয়ে, গ্রাফ দিয়ে বোঝানো যায়। যেমন এই ক্ষেত্রে তোমার এই পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে তাপমাত্রা কি হইলো, তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা কি হলো, এদিকে যদি দ্রাব্যতা হয় y অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর, এটা অরিজিন। তাহলে দেখো পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে এই তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তোমার দ্রাব্যতা বেড়ে গেল, আর সোডিয়াম সালফেটের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা কমে গেল। এটা হলো সোডিয়াম সালফেট। তুমি দেখো ধীরে ধীরে কমতেছে দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা নিচের দিকে আসছে, ধীরে ধীরে কমতেছে, আর এটার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে। 3 নম্বর শর্ত হলো, কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে, যেমন ধরো কপার সালফেট, 5 অনু পানি, ক্যালাস পানি যাদের আছে তুতে, এদের ক্ষেত্রে প্রথমে দ্রাব্যতা বাড়ে, এরপরে হ্রাস পায়।
যেমন ধরো এদের ক্ষেত্রে প্রথমে দ্রাব্যতা বাড়বে, এরপরে হ্রাস পাবে। এটা হবে কপার সালফেট 5 অনু পানি। এই গ্রাফটা দিয়ে কিন্তু তোমাদের সিকিউ সৃজনশীল অনেকবার এসেছে যে গ্রাফটি ব্যাখ্যা করো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দ্রাব্যতা বেড়েছে, এটা তাপ হারি বিক্রিয়াকে অনুসরণ করে। এটা দ্রাব্যতা কমেছে, এটা তাপ উৎপাদী বিক্রিয়াকে ফলো করে। আর এটা হলো কেলাস পানি আছে, প্রথমে দ্রাব্যতা বাড়ছে, এরপরে ধীরে ধীরে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। এই হলো দ্রাব্যতার উপর তাপমাত্রার 3 ধরনের প্রভাব। আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব কোন পদার্থের দ্রাব্যতা 80 বলতে কি বুঝো। কোন পদার্থের দ্রাব্যতা 80 বলতে কি বুঝো। তাহলে প্রথমেই তুমি কিন্তু দেখো, এটা 2 নম্বরের কোশ্চেন আসে। 2 নম্বর মানে 1 যোগ 1, এটা জ্ঞানমূলক প্লাস অনুধাবন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করে না লেখো তাহলে কিন্তু 2 নম্বর পাবে না। অর্থাৎ এখানে প্রথমেই যদি এই কোশ্চেনটা আসে, অনেকবার আসছে এটা, তাহলে প্রথমেই তোমার যেটা করতে হবে, দ্রাব্যতা সংজ্ঞা দিতে হবে। দ্রাব্যতা সংজ্ঞা তো একটু আগে পড়িয়েছি। এরপরে লিখবে কোন পদার্থের দ্রাব্যতা 80 বলতে বুঝি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে এই পদার্থের 80 গ্রাম লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ দ্রাবকের পরিমাণ কিন্তু ফিক্সড 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবককে তুমি সম্পৃক্ত করবা, তাহলে এই পদার্থের 80 গ্রাম লাগবে। 80 গ্রাম যদি তুমি দাও এখানে এই পদার্থের, তাহলে এটা সম্পৃক্ত হবে। তাই বলবো আমরা এই দ্রব্যের দ্রাব্যতা। তাহলে কোন পদার্থের দ্রাব্যতা 80 বলতে বুঝি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে এই পদার্থের 80 গ্রাম লাগে। এটা বারংবার কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছে। প্রথমে দ্রাব্যতা সংজ্ঞা লিখবে, এরপরে এই 2 লাইন লিখে দিবে, তাহলে তুমি পরিপূর্ণ 2 নাম্বার পেয়ে যাবে। এখন দেখো দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল SOLUBILITY, সলিবিলিটি প্রোডাক্ট। দেখো কেমিস্ট্রির ভাষায় প্রোডাক্ট মানে উৎপাদ, কিন্তু ম্যাথমেটিক্স এর ভাষায় প্রোডাক্ট মানে গুণফল। গুণফল গুণফল। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট শব্দের অর্থ হলো দ্রাব্যতা গুণফল অথবা দ্রাব্যতা গুণাঙ্ক, দুইটা নামই বলা যায়। সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতা গুণাঙ্ক অথবা দ্রাব্যতা গুণফল। একে প্রকাশ করা হয় কে, নিচে হলো SP। দেখো S সলিবিলিটি, P মানে প্রোডাক্ট। দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল KSP, এটা একটা ফিক্সড স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় এর মানটা ফিক্সড। তাপমাত্রা চেঞ্জ হলে এর মানটা পরিবর্তন হবে, কিন্তু স্থির তাপমাত্রায় এর মানটা অবশ্যই ফিক্সড করা। তাহলে সলিবিলিটি প্রোডাক্টকে কি দ্বারা প্রকাশ করবা, KSP দ্বারা প্রকাশ করবা। এইটা শুধুমাত্র স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের জন্য এই দ্রাব্যতা গুণফলটা প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বল্প দ্রবণীয় লবণ কে হতে পারে, সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড একটি স্বল্প দ্রবণীয় লবণ মনে করো। তাহলে এই দ্রাব্যতা গুণফলটা স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য, এটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। তাহলে কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত দ্রাব্যতা যেমন সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, এইটাও সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তোমার অতিপৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের জন্য এটা প্রযোজ্য হবে না। তাহলে কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত, এটা হলো 2টা কন্ডিশন, শর্ত মনে রাখবো। স্বল্প দ্রবণীয় লবণ আর কেমন সম্পৃক্ত দ্রবণ হবে। নাম্বার 1 কন্ডিশন, স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণ মানে আয়নিক যৌগ, এবং সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য হবে, 2টা কন্ডিশন। তাহলে কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রার গুণফলের মানকে, দেখো এখানে যদি সিলভার ক্লোরাইডকে তুমি ভাঙাও, সিলভার ক্লোরাইড, দেখো এটা উভমুখী বিক্রিয়া হবে। কারণ তুমি জানো ক্লাস 9-10 পড়েছ, যারা স্বল্প দ্রবণীয় লবণ হয় তারা 100% ভাঙে না, যারা মানে স্বল্প দ্রবণীয় না তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় তারা 100% ভাঙে এবং একমুখী বিক্রিয়াকে অনুসরণ করে। কিন্তু এটা যেহেতু স্বল্প দ্রবণীয় লবণ, উভমুখী বিক্রিয়া, Ag+ হলো আর Cl- হলো। তাহলে আয়ন কয়টা ফর্ম হলো, 2টা। তাহলে আয়ন দ্বয়ের ঘনমাত্রা গুণফল দেখো Ag+ ইন্টু Cl-, এই 2টা আয়নের গুণফল। তুমি দেখো এখানে সিলভারের প্লাস এর এই পাশে আছে 1, এই Cl- এর এই পাশে আছে 1। যদি পাওয়ার দাও, ঘাত দাও, তাহলে 1 1 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। কিন্তু একটু দেখো সংজ্ঞাটা খেয়াল করবা, কোন স্বল্প দ্রবণীয় লবণের
সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় বলতে কি বোঝাচ্ছে এখানে? কারণ সম্পৃক্ত দ্রবণ যখন হবে তখন কিন্তু এর বেশি আর লবণ কিন্তু দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে না। সম্পৃক্ত মানে কি 100% এজিসিএল দ্রবীভূত হয়েছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে, এরপরে আর লবণ দ্রবীভূত হবে না, এটাকে বলা সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ অবস্থায় তো সর্বোচ্চ পরিমাণে আয়নিত হবে, অর্থাৎ যে পরিমাণের বেশি আর আয়নিত হতে পারে না, একেবারে সর্বোচ্চ আয়নীয়। তাহলে কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয় মানে দুইটার সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রার গুণফলের মানকে বলা হয় দ্রব্যতা গুণফল। এটা সিলভার ক্লোরাইড। তাহলে দেখো আমি আবার বলতেছি সংক্ষেপে, আয়ন দ্বয়ের মানে দুইটা আয়ন, দ্বয় মানে দুইটা আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রার গুণফল, অর্থাৎ এখানে আয়ন একেবারে কমপ্লিটলি যতটুকু ভাঙা সম্ভব এদের পক্ষে ততটুকু ভাঙবে। কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রার গুণফলের মানকে বলা হয় দ্রব্যতা গুণফল বা দ্রব্যতা গুণাঙ্ক। আমি আবারও বলতেছি, কন্ডিশন দুইটা, স্বল্প দ্রবণীয় লবণ আর সম্পৃক্ত দ্রবণে উপস্থিত কয়টা আয়ন থাকবে? দুইটা। সেই আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রার গুণফলের মান। এই যে দেখো থার্ড ব্র্যাকেট থাকলে ঘনমাত্রা হয়, তুমি জানো এই থার্ড ব্র্যাকেট এ দিলেও এ এর ঘনমাত্রা, অথবা এ প্লাস দিলে এ প্লাস এর ঘনমাত্রা। তাহলে এখানে সিলভার প্লাসের ঘনমাত্রা আর সিএল মাইনাস ওয়ানের ঘনমাত্রা গুণফলকে বলা হয় দ্রব্যতা গুণফল। আমি আবার বলতেছি, তোমরা অনেকেই মনে করো এটা অত্যন্ত কঠিন, আমি বলি এটা সহজ। কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের সর্বোচ্চ আয়নীয় ঘনমাত্রা গুণফলের মানকে বলা হয় দ্রব্যতা গুণফল বা দ্রব্যতা গুণাঙ্ক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো যে দ্রব্যতা এবং দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় এসেই থাকে। দ্রব্যতা ও দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক যদি তুমি এইটা বুঝো তাহলে 100% সকল অঙ্ক তোমাদের এখানে হয়ে যাবে। আমি সেই স্টাইলই করাবো, এই স্টাইলে অঙ্ক করবা, 100% মিলতে বাধ্য। মনে করো এবি যৌগের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে এ আর বি, এটা এ প্লাস আর তুমি জানো এটা বি মাইনাস, কারণ এখানে 1 1 আছে, মনে করো এ প্লাস বি মাইনাস। এই পাশে লিখবে ধুরি দ্রব্যতা এস, আর এটা এস এটাও এস। খেয়াল করবা তোমরা যে পূর্বে আমি পড়িয়েছি এম ইন্টু 100/m - m, এটা হলো দ্রব্যতার সূত্র পড়াইছে। তুমি সেখানে দেখছিলে এম এর একক গ্রাম, এম মাইনাস এম এর একক গ্রাম। এই এস হলো একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই দ্রব্যতার কোনো একক নেই। তাহলে এই ক্ষেত্রে আমি একক লিখবো না, কিন্তু আয়নের একক আছে। আয়নের ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে দেখো আমরা জানি ভর ক্রিয়ার সূত্র মতে, ভর ক্রিয়ার সূত্রটা কি এটা পরে বুঝবা, তোমাদের চতুর্থ অধ্যায়ে এটা আছে। ভর ক্রিয়ার সূত্রটা হলো এসপি কার বলো এ বি ইকুয়াল টু এ প্লাসের ঘনমাত্রা ইন্টু বি মাইনাসের ঘনমাত্রা, এটা। তাহলে দেখো এর নিচে মান কত এস, এর নিচে মান কত বলো, এই যে এস, তাহলে কি দাঁড়ালো এস স্কোয়ার। তাহলে দেখো এই বিক্রিয়ার জন্য বা এই যৌগের জন্য কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার, এটা হলো দ্রব্যতা এবং দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। এটাই আসে তোমাদের এমসিকিউ অথবা রিটেনও আসে। এটা যদি এই অঙ্কটা বুঝো বা এই থিওরিটা বুঝো, তাহলে তুমি এই রিলেটেড যত অঙ্ক আছে সকল অঙ্কই তুমি বুঝে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যদি এরকম একটি কল্পনা করি A2B3, এই যৌগের ক্ষেত্রে কি দেখো, তোমরা জানো যখন এ এবং বি যৌগ গঠন করে তখন এটার জন্য যদি এক্স হয়, এটার জন্য যদি ওয়াই হয়, তাহলে এটা যখন আমরা যৌগ গঠন করাবো তখন কিন্তু এরা ইন্টারচেঞ্জ করবে, যোজনী। এর যোজনী আছে এক্স, বি এর যোজনী ওয়াই। যখন যৌগ গঠন হলো তখন দাঁড়াইলো কি দেখো এ ওয়াই বি এক্স, অর্থাৎ যোজনী ইন্টারচেঞ্জ করবে। তাহলে তুমি বলো এর যোজনী 3 আর বি এর যোজনী কত 2,
তাহলে এ কি হবে বলো, A3+ আর B2 মাইনাস, এই বি এর জন্য 2 নিয়ে চলে গেল। তোমরা ধরো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাই এটা প্লাস এটা মাইনাস। এ আছে কয়টি, 2টি, তাই আগে 2 দিয়ে দাও। এটা আছে কয়টি, 3টি, তাই 3 দিয়ে দাও। এভাবে কিন্তু আমাদের যৌগ গঠন করলো এবং ভাঙলো, বিয়োজন হলো। তাহলে পূর্বের মতো লেখো, ধরি দ্রাব্যতা S, এটা 2 আছে তাই 2S, এটা 3 আছে 3S, 4 থাকলে 4S, 5 থাকলে 5S হতো। তাহলে দেখো মোল পার লিটার, এটাও কি মোল পার লিটার। তাহলে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী তুমি কি পারো, Sp(A2B3) ইকুয়াল টু A3+, এই যে সহগটা আছে, সহগটা পাওয়ার হিসাবে যাবে। ভরক্রিয়ার সূত্র এটা চতুর্থ অধ্যায়ে ইন ডিটেলস তোমরা পড়বে, 3 আছে তাই কিউব। তাহলে দেখো A3+ এর নিচে মান কত, 2S স্কোয়ার ইন্টু 3S কিউব। এই যে মানটা বের হবে, সেই মানটাই হবে তোমার এই যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক। এরকম একটি MCQ এবং CQ তুমি অবশ্যই পাবে। এবং এই রিলেশন দিয়েই আমরা কিন্তু এই দ্রাব্যতার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করব এবং পড়ব। আশা করি তোমরা এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা এই থিওরি শেষ করার পরে এখানে যতগুলো অঙ্ক আছে ডিটেলস অঙ্ক, আমরা গাণিতিক প্রবলেমগুলো সলভ করব। এখন আমরা থিওরি পড়ে যাচ্ছি। এখন হলো আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট। একে KIP দ্বারা প্রকাশ করা হয়। তুমি আগে দেখেছো KSP মানে সলিবিলিটি প্রোডাক্ট, এখন IP মানে আয়নিক প্রোডাক্ট। আয়নিক গুণফল, আয়নিক গুণফল। তুমি পড়েছো দ্রাব্যতা গুণফলটা অনলি সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, কিন্তু আয়নিক গুণফলটা যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। সেটা হতে পারে মেবি সম্পৃক্ত, হতে পারে অসম্পৃক্ত, অথবা হতে পারে অতিপৃক্ত দ্রবণ। যে কোনো দ্রবণের জন্য এটা প্রযোজ্য হবে। তাহলে কোনো স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো দ্রবণে উপস্থিত আয়ন দ্বয়ের গড়মাত্রার গুণফলের মানকে কি বলবা, আয়নিক গুণফল। ফর এক্সাম্পল যদি এটা হয়, মনে করো AgCl হয়, তাহলে তুমি যেটা ভাঙাও Ag প্লাস প্লাস Cl মাইনাস, এটা হবে KIP ইকুয়াল টু Ag প্লাস আর Cl মাইনাস। তুমি বলতে পারো যে স্যার এটা তো আমরা একটু আগেও KSP এর ক্ষেত্রে লিখছি স্যার, একই জিনিস হয়ে গেল না? আমারও যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা মনে হতো, কিন্তু একটু খেয়াল করো, এই আয়নিক গুণফলটা কিন্তু 3টা দ্রবণের জন্য প্রযোজ্য, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। তুমি বলতে পারবে যে Ag প্লাস ইন্টু Cl মাইনাস এটা কখন হবে এই KSP সমান KSP? তুমি কি বলতে পারবে যে KIP ইকুয়াল টু KSP, এই দুইটা মান একই হবে কখন? অনলি সম্পৃক্ত দ্রবণের জন্য, অনলি সম্পৃক্ত। কারণ সম্পৃক্ত দ্রবণ যখন হবে তখন KSP এবং KIP মান কি হবে, সমান হবে। কারণ তুমি জানো দ্রাব্যতা গুণফল অনলি সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, আর আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তাই যখন একটি সম্পৃক্ত দ্রবণ কল্পনা করবা তখন অবশ্যই KSP এবং KIP এর মান কি হবে, সমান হবে। কিন্তু যখন অতিপৃক্ত হবে তখন কিন্তু এই দুইটা সমান হবে না। যখন তোমার অসম্পৃক্ত হবে তখন কিন্তু এই দুইটা সমান হবে না। অনলি সম্পৃক্ত দ্রবণ হইলেই এই KIP এবং KSP এর মান কি হবে, সমান হবে। তাহলে তোমরা আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের বেসিক পার্থক্য বুঝেছ। একটা হলো সম্পৃক্ত দ্রবণের জন্য, আরটা হলো কি অসম্পৃক্ত, অতিপৃক্ত এবং যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য হবে। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ যেটা আছে দ্রাব্যতা KSP এর মান ফিক্সড, কিন্তু এটা হলো পরিবর্তনশীল, KIP এর মানটা পরিবর্তনশীল হয়। মনে করো এই AgCl এর KIP এর মান 3 ধরনের হবে, সম্পৃক্ত দ্রবণের জন্য একটা হবে, অসম্পৃক্তের জন্য আরেকটা হবে, অতিপৃক্তের জন্য আরেকটা হবে। দেখো একটাই যৌগ কিন্তু KIP এর মান 3টা হয়ে গিয়েছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। কিন্তু KSP এর মান কিন্তু ফিক্সড একটা। কেন? অনলি সম্পৃক্ত দ্রবণের জন্যই KIP-টা হয়ে থাকে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো এই KIP এবং KSP এর মধ্যে রিলেশনটা কি, এদের নীতিটা কি। বলতেছে 1 নাম্বার, যদি KIP is greater than KSP হয় তাহলে পদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে। 2 নাম্বার রিলেশন বলতেছে KIP
যদি সমান হয় কেএসপির সমান দন্তাস সমান সম্পৃক্ত হবে, মনে রাখবা সম্পৃক্ত হবে, সমান যেহেতু দন্তাস সম্পৃক্ত হবে। 3 নাম্বার, যদি কেআইপি ইজ লেস দেন কেএসপি হয় তাহলে দ্রবণটি অসম্পৃক্ত হবে। এগুলো তোমাদের এমসিকিউতে আসে এবং আমরা যখন অঙ্ক করব সেই অঙ্কের ক্ষেত্রে এই রিলেশনগুলো আমাদের লাগে। কেএসপির মান দেওয়া থাকবে, কেআইপির মান বের করতে হবে, সেখানে কম্পারিজন করতে হবে, সেই কম্পারিজন করে আমরা মানগুলো নির্ণয় করে অঙ্কের যে ফলাফল হবে সেটা ডিটারমিন করব। তাহলে দেখো, যদি কেআইপির মানটা বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, যদি সমান হয় সম্পৃক্ত হবে, আর যদি কেআইপির মানটা কম হয় তাহলে কি হবে, অসম্পৃক্ত হবে। তাহলে এটা দ্রব্যতা গুণফল আয়নিক গুণফল যেটা রিলেশন আছে দুইটার মধ্যে, সেটা তুলনাটা আমরা করলাম। এখন হলো সম আয়ন প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম আয়ন প্রভাব, কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট, সম আয়ন প্রভাব। ধরো একটা এক্সাম্পল দিয়ে এটা সংজ্ঞা শুরু করতে চাই। এজিসিএল এটা একটা স্বল্প দ্রবণীয় লবণ, তুমি জানো এটা হলো Hg প্লাস আর এটা হলো Cl মাইনাস। এখন তুমি এখানে NaCl দিলে তুমি জানো এটা তীব্র তড়িৎ বিশ্লেষণ, এটা কমপ্লিটলি ভেঙে যাবে, ভেঙে এটা হবে Na প্লাস আর এটা হবে Cl মাইনাস। এটা কিন্তু উভমুখী হবে। ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করে, স্যার এটা উভমুখী আর এটা একমুখী দিয়েছেন কেন? এটা হলো তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা আংশিক বিয়োজিত হয়, তাই উভমুখী বিক্রিয়াকে ফলো করবে। আর এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, 100% সব ভেঙে যাবে। তাহলে দেখো এই আয়নের সাথে এই আয়নের কোনো সম্পর্ক নাই, কিন্তু এই আয়নের সাথে এই আয়নের সম্পর্ক আছে, এটা সমায়ন। এই আয়নটাকে ধাক্কা দিবে, কে বলছে? বিজ্ঞানী লা শাতেলিও, তোমরা 9 10-এ পড়ে আসছো, ঘনমাত্রা প্রভাব। অর্থাৎ এটা কিন্তু একটা টেস্ট টিউবে ঘটতেছে, এটা একটা টেস্ট টিউব, এটা আছে একটা পাত্রে আছে। এটা যখন তুমি এজিসিএল এখানে নিয়েছো, এজিসিএল নেওয়ার পরে তুমি যদি NaCl দাও তখন এই বিক্রিয়াটা এখানে আছে মনে করো, তখন এই Cl মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে যে Cl মাইনাসটা আছে এটা এইটাকে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার ফলে বিক্রিয়াটা এদিকে চলে আসবে, পশ্চাৎ দিকে চলে আসবে। কে বলছে এটা? বিজ্ঞানী লা শাতেলিও। ফলে তুমি দেখো এজিসিএল যতই এদিকে যাইতো তখন দ্রবীভূত হইতো বেশি, দ্রাব্যতা বাড়তো, কিন্তু যখন এই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে চলে আসছে তখন কিন্তু এটা ফর্ম হয়েছে, গঠিত হয়েছে, অর্থাৎ এটা দ্রাব্যতা কমে গেছে গা। বিক্রিয়াটা যদি পশ্চাৎ দিকে আসে দ্রাব্যতা হ্রাস পায়, বিক্রিয়া যতই সমান দিকে যাবে ততই দ্রবীভূত হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এই পশ্চাৎ দিকে আনলোকে এই সমায়ন, Cl মাইনাস এই Cl কে মাইনাসকে ধাক্কা দিয়েছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ফলে প্রথম বিক্রিয়াটি এদিকে চলে আসছে, ফলে দ্রাব্যতা কি হলো? হ্রাস পেল। এখন এই একটা আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সবসময় মনে রাখবা এই দুর্বল তড়িৎ বিশ্লেষে দ্রাব্যতা হ্রাস পাবে, তীব্র না। দুর্বল তড়িৎ বিশ্লেষে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে সমায়ন প্রভাবের কারণে মৃদু তড়িৎ বিশ্লেষে দ্রাব্যতা হ্রাস পায়, একে বলা হয় সমায়ন প্রভাব, কমন আয়ন ইফেক্ট। অর্থাৎ তুমি এখানে নর্মাল এজিসিএল নিয়েছো, নেওয়ার পরে তুমি এখানে NaCl দিয়েছো, তাহলে কমন আয়ন ইফেক্ট তৈরি হবে। Cl মাইনাস পরস্পরকে বিকর্ষণ করার কারণে এই বিক্রিয়াটি পশ্চাৎ দিকে গমন করবে, ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতাটা হ্রাস পাবে, একেই বলা হয় সমায়ন প্রভাব। তোমাদের এটা জ্ঞানমূলক কোশ্চেন একে আসে, কমন আয়ন ইফেক্ট কি, সমায়ন প্রভাব কি। আমরা বলবো দ্রবণে একই আয়নের যে প্রভাব, যার ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা হ্রাস পায়, এই প্রভাবটাকে বলা হয় সমায়ন প্রভাব। দ্রবণে একই আয়নের যে প্রভাব, যার ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষে দ্রাব্যতা হ্রাস পায়, একে বলা হয় কমন আয়ন ইফেক্ট বা সমায়ন প্রভাব। তোমাদের প্রায়শই একটা 4 নাম্বার অথবা 2 নাম্বার কোশ্চেন আসে, সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? একটু খেয়াল করে দেখবা, যখন এই বিক্রিয়াটা আমরা কল্পনা করছি একটা উভমুখী বিক্রিয়া, যখন এই বিক্রিয়াটা আমরা কল্পনা করি তাহলে দেখো এই বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি, দেখো ইকুয়াল টু Hg প্লাস Cl মাইনাস বাই HgCl। তোমরা জানো যেহেতু একটা উভমুখী বিক্রিয়া 100% কিন্তু সাম্যাবস্থা অর্জন করে, মনে করি এই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে এই বিক্রিয়াটা, আর এটা তো একমুখী বিক্রিয়া, সাম্যাবস্থা অর্জন হবেই না। এখন দেখো যখন একা একা ছিল এটা এখানে, তাহলে সাম্যাবস্থা অর্জন করলো। যখন তুমি NaCl দিলে, দেওয়ার সাথে সাথে কিন্তু Cl মাইনাসের ঘনমাত্রা বেড়ে গেল। এখন যদি Cl মাইনাসের ঘনমাত্রা বেড়ে যায় তাহলে তুমি বলো এই কেএসপির মান কি ফিক্স থাকবে?
আমি তো জানি এই বিক্রিয়ার জন্য, এই সমীকরণের জন্য কেএস পরিমাণ ফিক্সড, এটা ধ্রুবক। ধ্রুবক খেয়াল করবে, কিন্তু ধ্রুবক এটা কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রায়। কিন্তু যখনই সিএল মাইনাসের ঘনমাত্রা বেড়ে গেল, তখন তুমি বলো এইটার ঘনমাত্রা বাড়ছে, তখন এইটার যে রেশিও, অনুপাত, সেই অনুপাত কিন্তু ফিক্সড থাকবে না, কম বেশি কিছু একটা হয়ে যাবে। ফলে আমার সাম্যাবস্থাও ব্রেকডাউন ঘটে যাবে, সাম্যাবস্থা আর থাকবে না। কিন্তু আমার সাম্যাবস্থা ঠিক রাখতে হবে এবং কেএসপির মানটাও ঠিক রাখতে হবে। ফলে কি হইলো দেখো, এসিএল কে ধাক্কা মারলো, ধাক্কা মারার ফলে এই বিক্রিয়াটা এদিকে চলে আসলো, এজিসিএল এর ঘনমাত্রা এটা কি হলো, বেড়ে গেল, মানে এজিসিএলও বেড়ে গেল ঘনমাত্রাটা, এটাও বাড়ছে এটাও বাড়ছে। যদি এটাও বাড়ে আর এটাও বাড়ে, তখন এই অনুপাতটা কিন্তু ফিক্সড থাকবে, মনে রাখবা। যেমন ধরো 5/2 এটা একটা অনুপাত, এখন তুমি 5-এর সাথে 2 যোগ করলে, আবার 2-এর সাথেও তুমি 2 যোগ করলে একই, তাহলে এটা কত হলো বলো, 5 2 7, আর এটা কত হলো 4। এই অনুপাতের কিন্তু কোনো চেঞ্জ হবে না। উপরে নিচে যদি একই জাতীয় ঘনমাত্রা কনসেন্ট্রেশন বাড়াও, তুমি ভাগ করে দেখবে 2 আর 5 ভাগ করে যত হয় 4 আর 7 ভাগ করে একই রেজাল্ট হবে, এই অনুপাতের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার এইটা ঘনমাত্রা বেড়ে গেছে, এটাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এজিসিএল ঘনমাত্রা বেড়ে গেছে, তাহলে এটাও বাড়ছে এটাও বাড়ছে, ফলে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, ফলে কেএসপির মান কি থাকবে, ফিক্সড থাকবে। এই জন্য সময়ায়ন প্রভাবের ফলে এই দ্রাব্যতাটা হ্রাস পায়, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে গমন করে। কে বলতেছে এটা? বিজ্ঞানী লা শাতেলিও, নীতি যেটা আছে। তাহলে কি দাঁড়ালো, সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। তোমাদের এরকম একটি কোশ্চেন প্রায়শই এসে থাকে, যেমন তোমার একটি বক্সে এখানে দিয়ে দেয় এজিসিএল, আরেকটি বক্সে দিয়ে দেয় এনএসএল, এটা 1 এটা 2, বলে 1 নং পাত্রে 2 নং পাত্রে দ্রবণ যোগ করলে দ্রাব্যতার কি ধরনের পরিবর্তন ঘটবে? অবশ্যই এজিসিএল এর দ্রাব্যতা হ্রাস পাবে। আমি তোমাদের বলেছি এটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণ, সবসময় দ্রাব্যতা হ্রাস পাবে, মৃদুটার, দুর্বলটার, তীব্রটার না। আশা করি এই পর্যন্ত সমস্ত বুঝতে পেরেছ। এই ছিল আমাদের মোটামুটি এখানে যে থিওরি আছে সেই থিওরি গুলো। এখন দেখো আমরা 1-2টি অঙ্ক আমরা এখানে দেখতে চাই। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত, 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, দ্রাব্যতা নির্ণয় করো। তুমি খেয়াল করে দেখো, দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে। দেখো এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণের পরিমাণ বড় হাতের এম, দ্রবণ কিন্তু বড় হাতের এম, 150 গ্রাম, এত গ্রাম দ্রবের পরিমাণ ছোট হাতের এম 25 গ্রাম। দ্রাব্যতা S ইকুয়াল টু হোয়াট? একদম সিম্পল অঙ্ক, আমরা জানি S ইকুয়াল টু 100 m বাই m মাইনাস m। তাহলে এখানে প্রত্যেকটা মান বসাই দাও, আনসার। দেখো কত ইজি। এই সকল এমসিকিউ সাধারণত তোমার এমসিকিউতে আসে, এই সকল যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সাধারণত এগুলো তোমার সিকিউতে খুব কম আসে। এখন দেখো আরেকটি অঙ্ক যেটা সিকিউ এবং এমসিকিউ দুটাতেই আসে, এরকম একটি অঙ্ক আমরা এখন করতে চাই। দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা গাণিতিক প্রবলেম নিয়ে কিন্তু আমি এই অধ্যায়টার এটার টোটালি একটা বৃহৎ একটা ক্লাস নিব, সেই ক্লাসটা অবশ্যই ফলো করবে। সবগুলো অ্যাডমিশন অথবা তোমাদের এখানে ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষা যা আছে তাই আসবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 40 ও 60। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব কেলাসিত হবে? কত গ্রাম
দ্রব কেলাসিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা প্রায়শই তোমাদের আসে অঙ্কটা, মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 40 এবং 60। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কত গ্রাম কেলাসিত হবে? তোমরা জানো এই যে পানিটা আছে, এই পানিটার মধ্যে যদি লবণ দিয়ে স্টারিং করে সম্পৃক্ত দ্রবণ বানাই, এরপরে তাপ দিয়ে অর্ধেক করে ফেলাবা, তাপ দিয়ে, তাহলে এই পানির তাপমাত্রা কিন্তু বাড়বে। বাড়ার ফলে তুমি যদি এটা 2 দিন রেখে দাও তাহলে দেখবা জমাট বেঁধে লবণগুলো নিচে জমা হয়েছে, এটাকে বলে কেলাস। এটা হলো গঠন প্রক্রিয়া, কেলাস গঠন প্রক্রিয়া। তো উনি বলেছেন যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 40 এবং কত বলো 60। 25 এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন যৌগের দ্রাব্যতা যথাক্রমে 40 এবং 60। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি 25 ডিগ্রিতে শীতল করবা, কত গ্রাম কেলাসিত হবে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এখন আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রথম তুমি দেখো দ্রাব্যতা কত, S = 60। তারপরে কতটুকু সম্পৃক্ত দ্রবণ নিয়েছে, দ্রবণ হলো M হলো 100 গ্রাম, 100 গ্রাম দ্রবণ। তাহলে দ্রব M = কত বলো, হোয়াট? সূত্রটা কি? S = 100 M/M - M। এটা দিয়ে তুমি M এর মান বের করবে, একটা মান বের হলো M এর মান। তাহলে তোমার যে M এর মানটা বের হয়েছে, এটা তুমি 100 থেকে বিয়োগ দিব, আমরা 100 থেকে বিয়োগ দিব। তাহলে 100 থেকে বিয়োগ দিলে দেখো তো আমাদের কত, এখান থেকে যদি মানটা বসাই তাহলে আমার এখানে কত মান আসে। এখানে যদি তুমি মানটা করো 100, তারপরে হলো তোমার এখানে ইনটু M/M হলো তোমার এখানে কত, 100 - M, আর এখানে S এর মান কত বলো, 60। এটা করবে, করে M এর মানটা বের করবে। বের করার পর আমি যেটা করব, এখানে দেখো একটু খেয়াল করে, এখানে এটা হলো তোমার দ্রব, আর এটা হলো তোমার কি বলো, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ M। তাহলে দ্রাবকটা যদি আমি বের করতে চাই, দ্রাবকটা কি বলো, M - M। এটা এই পরিমাণটা কতটুকু হবে তুমি বলো। 100 আছে তোমার বড় হাতের M, আর ছোট হাতের M তুমি কিন্তু এখানে বের করেছো, এটা কিন্তু দ্রাবকের পরিমাণটা বের হয়ে যাবে। দ্রাবকের পরিমাণটা বের করার পরে তুমি করবা 25 ডিগ্রিতে, তোমাকে ডাউন করতে বলেছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দ্রাব্যতা দেওয়া আছে 40, তুমি M - M পেয়েছো, এই যে এখানে বিয়োগ দিয়ে যেটা পেয়েছো সেটা, এখান থেকে যেটা পেয়েছো M - M। তাহলে এখানে আমি সূত্র প্রয়োগ করব, S = 100 M/M - M। এখান থেকেও আমরা একটা কিসের মান বের করব, M এর মান বের করব, M - M ব্যবহার করে। অর্থাৎ এখানে তো M - M তুমি নির্ণয় করবে, মানটা বসাই দিবে, সেখান থেকে M এর মান বের হবে। এখন এইখানে যতটুকু আমার কেলাসিত হয়েছিল সেখান থেকে এই M বিয়োগ দিবে, সেটুকু কেলাসের পরিমাণ বের হয়ে যাবে। অর্থাৎ আমি আবার প্রথম বলতেছি, দেখো একটু খেয়াল করো, এটা কিন্তু আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় M এর মান বের করেছি দ্রব, সেখান থেকে 100 থেকে বিয়োগ করে M এর মানটা আমি দ্রাবকের পরিমাণ বের করেছি, নির্ণয় করেছি। দেখো তারপরে 25 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, S = 40, আর M - M = কত, আমি এখানে কিন্তু বের আগেই করেছি, বিয়োগ করে বের করার পরে আমি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি। নেওয়ার পরে দেখো 100 M/M - M তো তুমি এখানে পেয়েছই, আর এটার মান হলো 40, এখান থেকে M এর মান বের করবে। তাহলে পূর্বে তুমি যে বের করেছিলে যে মানটা, সেই মান থেকে এই মানটা বিয়োগ দিবে, সেটুকু কেলাস জমা পড়বে। আশা করি আজকে এই পর্যন্ত বুঝতে পেরেছো। ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আদ্যপান্ত আমি একটা বৃহৎ এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল আলোচনা করতে চাই। দেখবে সেগুলো অবশ্যই তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষায় যেগুলো আছে অবশ্যই সেগুলো কমন পাবে এবং অ্যাডমিশনও কমন পাবে। আশা করি তোমরা আজকের এই লেকচারটা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবে। খোদা হাফেজ।